তুই কি চিনিস? হুম, কেন চিনব না? এই যে মানুষটা, তাকে বেশ ভালো করেই জানি। বেশ ভালো অভিনয় করতে পারে মানুষকে নিয়ে। ওর জন্যই আমাদের জীবনটা এলোমেলো হয়ে গেছে। নীলিমা কথাগুলো বলেই চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল। আমাকে কিছু বলার সুযোগই দিল না। নীলিমার কথা আর চলে যাওয়া দেখে যতটা অবাক হলাম তার থেকে বেশি অবাক হলাম যখন নীলিমার চোখে পানি দেখতে পেলাম। নীলিমার সাথে বন্ধুত্বটা যদিও বলা যায় বেশ দীর্ঘদিনের না, তবুও কমও হবে না। সেই 2 বছর হবে হবে আমাদের বন্ধুত্বটা। শেষ কবে হাসি মুখে কান্না বা চোখের জল দেখেছিলাম মনে নেই। এই মানুষটিকে যে শেষবার আমার হাতেই চোখের পানি মুছে দিয়ে পাশে থেকে সাপোর্ট করেছি, ঠিক এই মুহূর্তে সব ভাবনা থেকে সরে গিয়ে একটা কথাই পাক খাচ্ছে, এই ছবি দেখে কেন নীলিমা কান্না করলো। রুমির কথাও যেন মুহূর্তের মাঝেই ভুলে গেলাম। কথার মাঝে মানুষ নিজের হাজার দুঃখ রেখেও অন্যের দুঃখ দেখার জন্য উৎসাহ খুঁজে পায়, নিজের দুঃখ কষ্ট রেখে অন্যেরটা দেখতে চায়। আমার বেলাও তার ব্যতিক্রম হয়নি। নীলিমা চলে যাওয়ার ঠিক কত পর বাস্তবে ফিরে আসলাম জানি না। ধীরে সুস্থে উঠে নীলিমার রুমের দিকে পা বাড়ালাম। নীলিমার রুমের সামনে গিয়ে চমকে উঠি যখন বাহিরে লক করা। তাহলে কি নীলিমা বাহিরে লক করে ভেতরে বসে আছে? না, মনের ভাবনা থেকে বেরিয়ে যখন দেখি বাহিরে লক করা, তখন পাশে থাকা অফিসের পিয়নকে বললাম, নীলিমা ম্যাডামের দরজা লক করা কেন? নীলিমা ম্যাডাম কোথায়? আমার কথা শুনেই পিয়ন বলল, স্যার, নীলিমা ম্যাডাম অসুস্থ, তাই ছুটি নিয়ে বাসায় চলে গেলেন। তবে তবে কি? আপনার রুম থেকে চোখ মুছতে মুছতে কান্না করে বেরিয়ে গেল। পিয়নের কথা শুনেই থমকে গেলাম। যেন মাটি থেকে পা সরাতে পারছি না। চারদিকটা কেমন ঘুরছে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করেই যেন সবকিছু অন্ধকার আর সাজানো গোছানো সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ওহ! পিয়নের কথা শুনে খুব আস্তে করে বলে চলে আসার জন্য রুমের দিকে পা বাড়াতেই পিয়ন ডেকে বলল, স্যার। পিয়নের কথা শুনেই পিছনে তাকিয়ে জানতে চাইলাম, কিছু বলবে? স্যার, আপনাকে বড় স্যার দেখা করতে বলেছে। তখন নীলিমা ম্যাডাম কান্না করে বের হতে দেখে কিছু বলতে সাহস পাইনি। আচ্ছা, তুমি যাও, আমি দেখা করব। পিয়নকে কথাগুলো বলেই যান্ত্রিক রোবটের ন্যায় বসের রুমের দিকে পা বাড়ালাম। যেন কিছুই হয়নি, কোনো কিছুই ঘটেনি। কথাই আছে, অধিক শোকে মানুষ পাথর হয়ে যায়। আমি যেন ঠিক তাই, আবার কিছু ব্যতিক্রমও বলা যায়। স্যার, আসবো? বসের রুমে এসে দরজা নক করে অনুমতি চাইতেই আমাকে দেখে হাসি মুখে বলল, আরে আকাশ যে, আসো আসো বসো। থ্যাঙ্কস স্যার। বললো কি খাবে, চা নাকি কফি? স্যার, এখন খাবো না। আমার কথা শুনেই স্যার হঠাৎ করে আমার দিকে চুপচাপ বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। স্যারের সাথে চোখে চোখ পড়তেই মাথা নিচু করে চুপ করে বসে রইলাম। হঠাৎ স্যার নীরবতা ভেঙে বলল, আকাশ, তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। স্যারের কথা শুনেই ভয় আর আতঙ্কে উঠলাম। আবার কি বলে বসেন? ডোব গিয়ে ভয়ে ভয়ে বললাম, জি স্যার, বলেন। আমি জানি নীলিমার সাথে তোমার বেশ ভালো সম্পর্ক আছে। নীলিমা মেয়েটাও অনেক ভালো, তাই আমার ছেলের জন্য কথা বলতে চেয়েছিলাম। অবশ্য তোমার উপর সবকিছু নির্ভর করছে। হ্যাঁ স্যার। স্যারের কথা কিছু বুঝেনি, আসলে খেয়ালই করিনি। অন্য কিছু নিয়ে ভাবনা জগতে ছিলাম যে। স্যারের কথা না বুঝে বলতেই স্যার হাসি মুখে বলে উঠল, তাহলে প্রস্তাব তোমাকে দিয়েই পাঠাই, কি বলো? জি হ্যাঁ। স্যারের কথা কিছু না বুঝেই সম্মতি দিয়ে চলে আসলাম। কিসের সম্মতি, কিসের কথা, কিছু শোনা হলো না এত কাছ থেকেও। আমি নিজেও জানি না কি হচ্ছে, সবকিছুই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। সারাটা দিন কিভাবে কাটলো নিজেও জানি না। সবকিছুই কেমন ছন্নছাড়া আগোছালো। অফিস ছুটির পর অনিচ্ছা সত্ত্বেও বাসার পথে পা বাড়ালাম। ইচ্ছে হয়নি বাসায় ফিরে আসার জন্য, তবুও কিসের মায়ায় যেন পাগুলো টানতে থাকে। বাসায় ফিরে কলিং বেল দিতেই রুমি দরজা খুলে আলদাদি গলায় জড়িয়ে ধরে বলল, তুমি ফিরে এসেছো,
আমি তোমার কথাই ভাবছিলাম। রুমিকে দেখেই রাগে ঘৃণায় গা জ্বলে যাচ্ছে। আজকেও অনেক সুন্দর করে সেজেগুজে আছে। সেই নীল শাড়ি যা প্রথম ভালোবেসে কিনে এনেছিলাম, সাথে নীল চুড়ি আর কপালে নীল টিপ। যদিও এগুলো আমার জন্য নয়, সেটা বেশ ভালো বুঝতে অসুবিধা হয়নি। আলতোভাবে নিজেকে সরিয়ে নিয়ে পাশ ফিরে ভিতরে যেতে যেতে বললাম, কেন? রুমি আমার পিছনে আসতে আসতে বলল, আমার জন্মদিনটা তো এখন তোমার সাথেই সব সময় পালন করি, এইবার বান্ধবীদের সাথে পালন করার ইচ্ছে ছিল। রুমির কথা শুনে ইচ্ছে হলো ঠাস করে চড় দিয়ে জানতে চাইতে, আর কত অভিনয় করবি? আর কত বান্ধবীদের নাম বলে পরপুরুষের সাথে ঘুরে বেড়াবি? লজ্জা করে না তোর? বান্ধবী কি ছেলে? তবে ইচ্ছে থাকা সত্ত্বেও কেন জানি সেটা পারিনি। প্রিয় মানুষটির গায়ে কিভাবে হাত তুলি? আর নারীর গায়ে হাত তোলা কাপুরুষের কাজ। তখন আবার নারী আন্দোলন শুরু হয়ে যাবে। বুকের ভিতর কষ্ট রেখেও হাসি মুখে বললাম, ওহ আচ্ছা যাও। থ্যাংক ইউ জান, আমি জানতাম তুমি মানা। রমি কিছু বলার আগেই ফোন বেজে উঠল। রমিকে পাত্তা না দিয়ে ফোন বের করে দেখে নীলিমার আম্মু ফোন করেছে। হঠাৎ করে আন্টির নাম্বার দেখে বেশ চমকে উঠি, সেই সাথে কিছুটা ভয় পেয়ে গেলাম। নীলিমার আবার কিছু হলো না তো? মনের ভিতর কিসের যেন ভয় কাজ করছে। ভয়ে ভয়ে ফোন রিসিভ করে কথা বলতেই ওপাশ থেকে বলে উঠল, হ্যালো বাবা আকাশ, জি আন্টি। তুমি কি অফিসে? না, কেন, কি হয়েছে? নীলিমা কোথায়? দেখো তো বাবা, এখনো আসছে না, অসুস্থ শরীর নিয়ে অফিসে গেল। কত মানা করলাম, আর এইদিকে মেয়েটাও পাগলামি শুরু করেছে। আন্টির কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। কি, এখনো বাসায় যায়নি? সে সকালবেলায় বাসায় গেল, তবে মেয়ে মেয়ে মানে এই কথা তো কোনোদিনও শুনিনি। আন্টিকে বললাম, আন্টি, নীলিমা তো সকালবেলায় ছুটি নিয়ে বাসায় চলে গেল। আমার কথা শুনে বেশ ভয় আর কান্না কণ্ঠে বলে উঠল, বাবা তুমি একটু খোঁজ নাও না, এত রাতে কোথায় খুঁজবো? জানি না কোথায় আছে। আন্টি আমি দেখছি। কথাগুলো বলে তড়িঘড়ি করে আবার সেই শার্ট পরেই বাসা থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম। তখনই রুমি বাধা দিয়ে বলল, কে ফোন করেছে? আর এত রাতে তুমি কোথায় যাচ্ছ? রুমির কথা শুনে প্রচন্ড রাগ উঠে গেল। বেশ রেগে গিয়ে বললাম, সেই কৈফিয়ত কি তোমার কাছে দিতে হবে? তুমি কে? কথা বলেই বাসা থেকে বের হয়ে গেলাম। রুমি বেশ অবাক হয়ে তাকিয়ে রইল। হয়তো কোনোদিন ভাবেনি এমনভাবে কথা বলবো। বাসা থেকে বের হয়ে নীলিমাকে অনেক খোঁজ করলাম, কিন্তু পেলাম না। বারবার ফোনে চেষ্টা করলেও সুইচ অফ দেখাচ্ছে। পাগল হয়ে যাওয়ার দশা। কি করব ঠিক বুঝতে পারছি না। এইদিকে আমার ফোনের চার্জও শেষ। বাধ্য হয়ে নীলিমাদের বাড়ির দিকে পা বাড়ালাম। নীলিমাদের দরজার কলিং বেল দিতেই দরজা খুলে এক পিচ্চি মেয়ে বলে উঠল, মামুনি তুমি এসেছো? মেয়েটির কথা আর মেয়েটিরকে দেখে চমকে উঠি। মামুনি মানে? তার মানে নীলিমা বিবাহিত? আর একটা ফুটফুটে মেয়েও আছে? কই, কোনোদিন তো নীলিমা বলেনি। যদিও এই বাসায় খুব একটা আশা হয়নি, তবে হয়তো দেখা হয়নি। যতবার নীলিমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাইলাম, ততবার চুপ থেকে এড়িয়ে গেল। মেয়েটির কথা শুনে থমকে দাঁড়িয়ে আছি। তখন আন্টি এসে বলল, বাবা নীলিমার খোঁজ পেলে? আন্টির কথায় বাস্তবে ফিরে আসলাম। তবে বেশ সময় লাগলো নিজেকে এই পরিস্থিতি সামাল দিতে। আন্টিকে বললাম, না আন্টি, থানায় জিডি করব, তবে ছবি লাগবে, তাই ছবি নিতে আসলাম। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। কথাগুলো বলেই রুমের ভিতরে চলে গেল। এইদিকে আমি দাঁড়িয়ে আছি, আমি আকাশ কুসুম ভাবছি। তখন আন্টি ফিরে এসে বলল, চলো বাবা, আমি যাব। তখনই পিচ্ছি মেয়েটি বলে উঠল, দাদি আমিও তোমার সাথে যাব। মেয়েটির কথা শুনেই অবাক হয়ে জানতে চাওয়ার আগেই আন্টি কোলে নিয়ে হাঁটা শুরু করলো। আমিও কোনো কিছু না ভেবে যান্ত্রিক ন্যায় পিছু পিছু হাঁটা শুরু করলাম। নীলিমাদের বাসা থেকে অনেকটা গলি পেরিয়ে রাস্তার
আসতে হয়। মূল রাস্তায় আসতেই পিচ্চি মেয়েটি চিৎকার করে বলে উঠল, ওই তো আমি, আমার মামুনি। মেয়েটির মুখে নীলিমা কথাটি বেশ জোরেই কানকর মাঝে বেজে উঠল। কোনো ভুল শব্দ শুনিনি। পিছনে পিছনে আসলেও কিসের ভাবনায় যেন ছিলাম। সামনে তাকিয়ে নীলিমাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে সেই সাথে বেশ রাগও হলো। নীলিমার কাছে গিয়ে বেশ রেগে বললাম, কই ছিলিস সারাদিন? তোর জন্য সবাই টেনশনে আছে। আমার কথা শুনে মেয়েটিকে আদর করে কোলে নিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, কবর জিয়ারত করতে গেছিলাম। কবর? নীলিমার মুখে এই কথা শুনে বেশ বিস্মিত হয়ে জানতে চাইলাম। তখন নীলিমা বলে উঠল,